একটি রাজকীয় বাগান, চারিদিকে উজ্জ্বল রঙের বিদেশি ফুলের সমাহার। বিকেলের নরম সোনা রোদ গাছের পাতায় পাতায় ঝিকমিক করছে। রাজকুমারী এলিনা এবং তার প্রিয় সখী মায়া ধীর পায়ে বাগানের মধ্যে দিয়ে হাঁটছে। রাজকুমারী, একটা কথা জিজ্ঞেস করব? গত রাতেও কি আপনার ঘর থেকে সেই রূপালী আভাটা বেরোচ্ছিল? আমি জানালা দিয়ে দেখেছিলাম, সারা ঘর যেন এক অলৌকিক আলোয় ভরে গিয়েছিল। তোমার চোখ এড়ানো সত্যি কঠিন, মায়া। ঠিক ধরেছ। যখনই আমি একা থাকি বা কোনো গভীর চিন্তায় মগ্ন হই, তখনই আমার মাথায় এক অদ্ভুত স্পন্দন অনুভব করি। মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমার মাথায় এসে বসছে। কিন্তু ওটা তো অদৃশ্য। সাধারণ মানুষ তো কিছুই দেখতে পায় না। আপনার মাথায় যখন ওই রূপালী আলো ফুটে ওঠে, আমার মনে হয় আপনি সৃষ্টিকর্তার পাঠানো কোনো বিশেষ দূত। এই অদৃশ্য মুকুট কেবল কোনো অলংকার নয়, মায়া। এটা এক বিশাল ক্ষমতার উৎস। এই দেখো। এলিনা তার চোখ বন্ধ করল। সাথে সাথে তার মাথার উপর বাতাসের মধ্যে একটি রূপালী রঙের আলোর আভা ফুটে উঠল। এটি দেখতে একটি মুকুটের মতো, কিন্তু তা আলোর তৈরি। এলিনা তার হাতটি পাথরের দিকে প্রসারিত করল। মুহূর্তের মধ্যে এক ঝলক ধোঁয়া এবং রূপালী আলোর ঝিলিকের মাধ্যমে বড় পাথরটি একটি কারুকার্য খচিত চমৎকার ফুলের টবে পরিণত হল। ও মা, এ কি? রাজকুমারী, আপনি তো যে কোনো কিছুর রূপ বদলে দিতে পারেন। কেবল জিনিসের রূপ নয়, মায়া। আমি চাইলে নিজেকেও বদলাতে পারি। আমি সাধারণ গ্রামবাসী হতে পারি, এমনকি চাইলে একটি পাখি হয়ে নীল আকাশে উড়াল দিতে পারি। কিন্তু মহারাজ, রাজামশাই যদি আপনার এই অলৌকিক ক্ষমতার কথা জানতে পারেন, তবে তিনি ভয় পাবেন না তো? বাবা জাদুর নাম শুনলেই বিচলিত হয়ে পড়েন। তিনি ভাবেন এটা কোনো অভিশাপ, কিন্তু আমি জানি এই মুকুটটি কোনো অভিশাপ নয়। এটি আমাদের রাজ্যকে এক আসন্ন বিপদ থেকে রক্ষা করার জন্যই আমাকে দেওয়া হয়েছে। সময় এলে এই অদৃশ্য মুকুটই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। দুপুরের আকাশ হঠাৎ করেই কালচে বেগুনি রং ধারণ করেছে। রাজপ্রাসাদের বিশাল সভাকক্ষে জানলা দিয়ে আসা আলো ম্লান হয়ে গেছে। বাইরে থেকে এক অশুভ বাতাসের শোঁ-শোঁ শব্দ শোনা যাচ্ছে। রাজা বিক্রম তার সিংহাসনের সামনে দাঁড়িয়ে জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর ভয়ের ছাপ। সিংহাসনের একটু দূরেই যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে জেনারেল জোরাওয়ার। কক্ষের কোণগুলোতে জমাটবদ্ধ অন্ধকার যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। জোরাওয়ার, তুমি কি দেখতে পাচ্ছ? এই মেঘ সাধারণ কোনো ঝড়ের সংকেত নয়। আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছিলাম, যখন রাজ্যে কোনো অশুভ শক্তির ছায়া পড়ে, তখনই আকাশ এমন কুৎসিত রূপ ধারণ করে। মহারাজ, উত্তর সীমান্ত থেকে খবর এসেছে, এক ভয়াবহ কালো ধোঁয়া তীরের মতো আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। যে গ্রামগুলোর ওপর দিয়ে সেই ধোঁয়া যাচ্ছে, সেখানকার পশু পাখি সব ভয়ে জঙ্গল ছেড়ে পালাচ্ছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। তবে কি সেই প্রাচীন ভবিষ্যৎবাণী সত্যি হতে চলল? জাদুকর কালপুরুষ কি আবার ফিরে এসেছে? আমি ভেবেছিলাম ২০ বছর আগে তাকে চিরতরে নির্বাসিত করা হয়েছে, কিন্তু আজ তো দেখছি অন্ধকারের কালো শক্তি সহজে ধ্বংস হয় না। যদি কালপুরুষ ফিরে আসে মহারাজ, তবে আমাদের সাধারণ তলোয়ার বা সেনাবাহিনী তাকে আটকাতে পারবে না। তার কালো জাদু মোকাবিলা করার মতো শক্তি কি আমাদের আছে? আমি এলিনাকে নিয়ে চিন্তিত। এই অশুভ ছায়া কেবল রাজ্যের নয়, আমার মেয়ের ওপরও পড়তে পারে। সে এখনো ছোট, সে জানে না এই পৃথিবী কতটা নিষ্ঠুর হতে পারে। জাদুকর কালপুরুষ যদি একবার জানতে পারে যে এলিনাই রাজ্যের ভবিষ্যৎ, তাহলে সে তাকেই প্রথম লক্ষ্য বানাবে। হঠাৎ জানলা দিয়ে এক কুণ্ডলী কালো ধোঁয়া ভেতরে ঢুকে পড়ল এবং মেঝের উপর এক মুহূর্তের জন্য কালপুরুষের একটি ছায়া অবয়ব তৈরি হয়ে আবার মিলিয়ে গেল। রাজা বিক্রম চমকে পিছিয়ে গেলেন। দেখেছ জোরাওয়ার, সে দরজায় নাড়ছে।
এখনই সারা রাজ্যে লাল সতর্কতা জারি করো। কোনো সাধারণ মানুষ যেন সূর্যাস্তের পর ঘরের বাইরে না থাকে, আর প্রাসাদের চারদিকে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করো। আমাদের প্রস্তুত হতে হবে, যদিও আমি জানি না কিসের বিরুদ্ধে আমরা লড়তে চলেছি। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আপনার দিন শেষ হয়ে আসছে বিক্রম, এখন কেবল সময়ের অপেক্ষা। বাইরে আকাশ এখন আরও ঘোলাটে, চারিদিকে এক গুমোট পরিবেশ। রাজকুমারী এলিনা বারান্দার রেলিং ধরে বাইরের ধূসর প্রান্তরের দিকে তাকিয়ে আছে। রাজকুমারী, মহারাজ প্রাসাদের ফটকে কড়া পাহারা বসিয়েছেন। এখন বাইরে যাওয়া আপনার জন্য একদম নিরাপদ নয়। আপনার বদলে আমাকে যেতে দিন, আমি খবর নিয়ে আসছি। না মায়া, সাধারণ মানুষের দুঃখ কেবল কানে শুনে বোঝা যায় না, তা চোখে দেখতে হয়। আর রাজকীয় খটক দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তার মানে আপনি কি আবার সেই জাদুর সাহায্য নেবেন? হ্যাঁ মায়া, ফটক কেবল রাজকুমারীর জন্য, কিন্তু পাখির জন্য তো পুরো আকাশটাই খোলা। এলিনা তার চোখ বন্ধ করল, সাথে সাথে তার মাথার ওপর রূপালী মুকুটের আভা তীব্রভাবে জ্বলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়া সরে গেলে দেখা গেল এলিনা সেখানে নেই। তার জায়গায় একটি সুন্দর নীল দানাওয়ালা চড়ুই পাখি বসে আছে। পাখিটি কিচিরমিচির শব্দ করে ডানা ঝাপটে আকাশের দিকে উড়ে গেল। পাখিটি উড়ে গিয়ে গ্রামের একটি কুঁড়েঘরের চালে বসল। নিচে দেখা যাচ্ছে মাঠের ফসল শুকিয়ে কালো হয়ে গেছে। এক কোণে একজন বৃদ্ধা গ্রামবাসী শূন্য কলসি হাতে বসে কাঁদছেন। কালপুরুষের কালো ছায়া আমাদের কুয়ো শুকিয়ে দিয়েছে, ফসল পুড়িয়ে দিয়েছে। এভাবে চললে আমরা যে না খেয়েই মরে যাব। রাজা কি আমাদের কথা ভাবছেন না? চড়ুই পাখিরূপে এলিনা উপর থেকে সব দেখল। সে বুঝতে পারল কালপুরুষের জাদুর প্রভাব কতটা ভয়ানক হয়ে উঠেছে। সে দ্রুত ডানা মেলে আবার প্রাসাদের দিকে ফিরে চলল। কেবল চোখের পানি ফেলে হবে না, আমাকে এই ধ্বংসলীলা থামাতে হবে। আমার শক্তি কেবল দেখানোর জন্য নয়, এই মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য ব্যবহার করতে হবে। প্রাসাদ থেকে বেশ দূরে একটি জনমানবহীন পাহাড়ি গুহা। গুহার ভেতরে মশাল জ্বলছে। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল এবং গুহার কোণ থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে আকার নিল জাদুকর কালপুরুষের কুৎসিত অবয়ব। ঠিক তখনই ভারী বুটের শব্দে গুহায় প্রবেশ করল জেনারেল জোরাওয়ার। আপনার আদেশ মতো আমি চলে এসেছি, হে মহান কালপুরুষ। প্রাসাদের ভেতর সবকিছু এখন আমার নিয়ন্ত্রণে। সাবাস জোড়াবার, কিন্তু রাজা বিক্রম কি এখনো আমাকে নিয়ে দুশ্চিন্তায় মগ্ন, নাকি সে ভেবে নিয়েছে এই কালো মেঘ কেবলই এক প্রাকৃতিক দুর্যোগ? রাজা বিক্রম একজন সাধারণ মানুষ। সে আপনার শক্তির গভীরতা বুঝতে অক্ষম। সে ভাবছে প্রাসাদের পাহারা বাড়ালেই সব ঠিক হয়ে যাবে। সে জানে না তার নিজের সেনাপতি এখন আপনার ছায়া হয়ে কাজ করছে। ভালো, কিন্তু আমার আসল লক্ষ্য ওই রাজা নয়। আমার চাই রাজকুমারী এলিনার সেই অদৃশ্য মুকুট। ওই মুকুটের রূপালী আলো আমার অন্ধকার জাদুকে অপরাজেয় করে তুলবে। ওটা কোথায় লুকানো আছে জানো? আমি রাজকুমারীর ওপর নজর রাখছি, তবে রাজা বিক্রমকে সরিয়ে না দিলে এলিনাকে কাবু করা কঠিন হবে। রাজা বিক্রম সব সময় তাকে আগলে রাখে। তবে শোনো আমার পরিকল্পনা। আজ মাঝরাতে যখন চাঁদ মেঘে ঢাকা পড়বে, তখন তুমি প্রাসাদের পশ্চিম ফটক খুলে দেবে। আমি আমার ধোঁয়ার দানবদের পাঠাবো, তুমি সুযোগ বুঝে রাজাকে বন্দী করবে। রাজা বিপদে পড়লে এলিনা নিশ্চিতভাবেই তার জাদুর মুকুট ব্যবহার করে তাকে বাঁচাতে আসবে।
আর তখনই আমি ওই রূপালী আলো কেড়ে নেব। চমৎকার পরিকল্পনা। রাজা বন্দী হলে সিংহাসন হবে আমার আর মুকুট আপনার। কাল সকালেই এই রাজ্যে এক নতুন সূর্য উঠবে, যা কেবল আমাদের আজ্ঞাবাহী হবে। যাও জোড়াবার, প্রস্তুত হও। আজ রাতেই বিক্রমের শাসনের অন্তিম লগ্ন। গ্রামের শান্ত পরিবেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালপুরুষের পাঠানো ধোঁয়ার দানবগুলো আকাশ থেকে নিচে নেমে আসছে। এগুলো দেখতে অনেকটা বিশাল আকৃতির কালো কুয়াশার মতো। ঘরবাড়ি সব আগুনে জ্বলছে। 12 বছরের ছোট ছেলে কবি একটি বড় গাছের আড়ালে লুকিয়ে কাঁপছে। একটি দানব তার গন্ধ পেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কেউ কি নেই আমাদের বাঁচানোর? বাবা, মা, তোমরা কোথায়? এই রাক্ষসটা আমাকে ছিঁড়ে খাবে। দানবটি কবির ওপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে এক ঝলক তীব্র রূপালী আলো দানবটিকে দূরে ছিটকে ফেলে দিল। ভয় পেও না কবি, যতক্ষণ আমি আছি এই অন্ধকারের ছায়া তোমার গায়ে আঁচড় কাটতে পারবে না। তুচ্ছ এক গ্রাম্য মেয়ে, তোর এত সাহস যে কালপুরুষের দাসের সামনে দাঁড়াস? তোকে আর এই ছোকরাকে আমি এক্ষুনি ছাই করে দেব। দানবটি হাত বাড়িয়ে এলিনার দিকে আগুনের কুণ্ডলি ছুঁড়ে মারল। এলিনা শান্তভাবে স্থির হয়ে রইল। হঠাৎ তার মাথায় সেই অদৃশ্য জাদুর মুকুটের রূপালী আভা ফুটে উঠল। এক জাদুকরী রক্ষা কবচ তৈরি হলো তার চারপাশে, যা সেই আগুনের কুণ্ডলীকে মুহূর্তে ধ্বংস করে দিল। অন্ধকারের শক্তি ভয় দেখাতে জানে, কিন্তু প্রকৃতির শক্তি জানে কিভাবে সকলকে রক্ষা করতে হয়। আকাশ এখন কুচকুচে কালো, আর সেই অন্ধকার থেকে 3টি দানব বেরিয়ে এসেছে। তাদের শরীর আগুনের ধোঁয়ায় তৈরি, আর চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। দানবগুলো তাদের ঘিরে ফেলেছে। হঠাৎ তার মাথার উপর সেই অদৃশ্য মুকুটটি আবার প্রখর রূপালী আলোয় জ্বলে উঠল, যা অন্ধকার প্রান্তরে এক ঐশ্বরিক আভা ছড়িয়ে দিচ্ছে। ওরা সংখ্যায় অনেক বেশি। আপনি চলে যান, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। একা লড়াই করার জন্য সংখ্যা লাগে না কবি, মনের সাহসই যথেষ্ট। আজ প্রকৃতির এই সাধারণ ঘাসই হবে আমাদের রক্ষা কবচ। ঘাস দিয়ে আমাদের মারবি? আমরা ধোঁয়ার তৈরি, কোনো অস্ত্র আমাদের স্পর্শ করতে পারে না। এই তলোয়ার কেবল ইস্পাতের তৈরি নয়, এগুলোতে আমার জাদুর পবিত্র আলো মিশে আছে। এই আলো অন্ধকারকে সহ্য করে না। আপনি কে? আপনি কি কোনো অপ্সরা? আমি তোমার মতোই এই রাজ্যের একজন সাধারণ সন্তান, কিন্তু এখন কথা বলার সময় নেই কবি। রাজপ্রাসাদে অনেক বড় বিপদ, আমাকে এখনই প্রাসাদে ফিরতে হবে। রাত গভীর। রাজপ্রাসাদের বিশাল ফটকগুলো অশুভভাবে খোলা পড়ে আছে। কোনো প্রহরী নেই, চারিদিকে এক ভুতুড়ে নীরবতা। এলিনা চড়ুই পাখির বেশে আকাশ থেকে প্রাসাদের সামনে এসে নামল। এক পলকে রূপালী ধোঁয়ার ঝিলিক মাধ্যমে সে নিজের আসল রূপে ফিরে এলো। সে দৌড়ে রাজদরবারের দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে যা দেখল তাতে তার পা থমকে গেল। দরবারের মাঝখানে রাজা বিক্রমকে লোহার ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার সামনে দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জেনারেল জোরাওয়ার। বাবা! এলিনা, কেন ফিরে এলি মা? যা, পালিয়ে যা। এই প্রাসাদ এখন আর নিরাপদ নয়। জাদুকর বিশ্বাসঘাতকতা করেছে। পালিয়ে আর কোথায় যাবে রাজকুমারী? পুরো প্রাসাদ এখন আমার সৈন্যদের দখলে, আর প্রাসাদের বাইরে কালপুরুষের ছায়া দানবরা ওত পেতে আছে।
আজ আপনার পালানোর সব পথ বন্ধ। জোড়াওয়ার, বাবা তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন, তুমি এই বিশ্বাসের মর্যাদা এভাবে দিলে? ক্ষমতার লোভে তুমি অন্ধ হয়ে গেছো। ছি! বিশ্বাস দিয়ে রাজ্য চলে না রাজকুমারী, রাজ্য চলে শক্তি দিয়ে। কালপুরুষ আমাকে অমরত্ব আর অসীম ক্ষমতা দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। তার বদলে তাকে কেবল একটা ছোট্ট জিনিস দিতে হবে, আপনার মাথার ওই অদৃশ্য জাদুর মুকুট। তুমি ভেবেছ আমি ভয় পেয়ে মুকুট তোমাকে দিয়ে দেব? এই মুকুট কেবল তাদেরই মাথার সাজে যারা রাজ্যের মানুষের সেবা করতে জানে। তোমার মতো দেশদ্রোহীর ভাগ্যে কেবল পরাজয়ই লেখা আছে। তবে তাই হোক, দেখা যাক তোমার ওই রূপালী আলো আমার এই ইস্পাতের তলোয়ারকে আটকাতে পারে কিনা। জোরাওয়ার এলিনার দিকে তেড়ে এলো। সাথে সাথে এলিনার মাথার ওপর সেই অদৃশ্য মুকুটটি তীব্র রূপালী আলোয় জ্বলে উঠল। এক প্রচণ্ড আলোর ধাক্কায় জোরাওয়ার ছিটকে পেছনের দেয়ালে আছড়ে পড়ল। এলিনার চারদিকে এক অলৌকিক জ্যোতির বলয় তৈরি হল। তোমার ষড়যন্ত্রের রাত শেষ জোরাওয়ার, এবার ন্যায় বিচারের সময় শুরু। প্রাসাদের বিশাল প্রাঙ্গণ, চারিদিকে ঘোর অন্ধকার, কেবল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। জাদুকর কালপুরুষ এখন তার পূর্ণ দানবীয় রূপে আবির্ভূত হল। 10 ফুট লম্বা একটি ছায়ামূর্তি, যার চারদিকে কালো ধোঁয়া ঘূর্ণ বায়ুর মতো ঘুরছে। তার বিপরীতে একা দাঁড়িয়ে আছে রাজকুমারী এলিনা। এলিনার মাথার ওপর জাদুর মুকুট এখন পূর্ণিমার চাঁদের মতো প্রখর রূপালী আলো ছড়াচ্ছে। তোমার শেষ রক্ষা হলো না এলিনা, তোমার এই রূপালী আলো আজ নিভে যাবে। একবার ওই মুকুট আমার হাতে এলে আমি এই মহাবিশ্বের অন্ধকার ঈশ্বর হব। অন্ধকার কখনোই চিরস্থায়ী নয় কালপুরুষ, তুমি ভুলে গেছো আলো এক বিন্দু হলেও তা অন্ধকারকে চিরে ফেলার ক্ষমতা রাখে। কালপুরুষ তার 2 হাত এক করে একটি বিশাল কালো আগুনের গোলা তৈরি করল এবং এলিনার দিকে ছুঁড়ে মারল। মুকুট থেকে একটি রূপালী আলোর ঢাল তৈরি হল। কালো আগুন সেই ঢালে লেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। লড়াই তীব্রতর হচ্ছে, একদিকে কালো ধোঁয়ার নাগপাশ, অন্যদিকে রূপালী আলোর ঝিলিক। কতক্ষণ নিজেকে বাঁচাবে? হ্যাঁ, আমার জাদু অনন্ত। এলিনা বুঝতে পারল কেবল শক্তি দিয়ে এই মায়াবী দানবকে হারানো যাবে না। সে লক্ষ্য করল কালপুরুষের শক্তির উৎস হল তার চারপাশের ওই ঘন কালো ধোঁয়া। এলিনা তার বুদ্ধিকে কাজে লাগাল। সে তার সেই জাদুকরী মুকুট শূন্যে ছুঁড়ে মারল। হে পবিত্র আলো, শতগুণ হয়ে ছড়িয়ে পড়ো। এলিনা মুকুট থেকে এক তীব্র আলোর বিচ্ছুরণ ঘটাল। সেই প্রতিটি রশ্মি লেজারের মতো কালপুরুষের শরীর ভেদ করতে শুরু করল। কালপুরুষের চারপাশের কালো ধোঁয়া এই তীব্র প্রতিফলন সহ্য করতে পারল না। না, এ হতে পারে না। আমার নিজের অন্ধকার আমাকেই গ্রাস করছে। এটাই প্রকৃতির নিয়ম কালপুরুষ, যে অন্ধকার তুমি ছড়িয়েছিলে আজ আলোর প্রতিফলনে তা তোমাকেই ভস্ম করবে। এক বিশাল আলোর বিস্ফোরণ ঘটল। ধোঁয়ার মতো কালপুরুষের ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল। 1 মাস পর আকাশ এখন গাঢ় নীল আর মেঘমুক্ত। রাজ্যের চারিদিকে আবার সেই সজীবতা ফিরে এসেছে। মাঠগুলো সোনালি ফসলে ভরে গেছে আর বাগানে ফুটেছে নানা রঙের ফুল। রাজপ্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছেন রাজা বিক্রম, তার পাশে রাজকুমারী এলিনা। নিচে প্রাসাদের আঙিনায় সাধারণ মানুষের ভিড়। তাদের মাঝে দেখা যাচ্ছে মায়া এবং ছোট ছেলে কবিকে। সবার মুখে স্বস্তির হাসি। ভোরের সূর্যোদয়ের আলো পুরো রাজ্যকে এক মায়াবী রূপ দান করেছে। মা এলিনা, আমি লজ্জিত। আমি ভেবেছিলাম জাদু কেবল ধ্বংস আর অমঙ্গল বয়ে আনে, কিন্তু তুমি প্রমাণ করেছ হৃদয়ে যদি মমতা আর সাহস থাকে তবে সেই শক্তি হয় রাজ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ। বাবা, শক্তি কখনোই ভালো বা মন্দ হয় না, এটা নির্ভর করে আমরা তা কোন উদ্দেশ্যে ব্যবহার করছি তার ওপর। এই মুকুট আমাকে কেবল রূপান্তরের ক্ষমতা দেয়নি, এটি আমাকে ধৈর্য আর মানুষের সেবা করার গুরুত্ব শিখিয়েছে। রাজকুমারী, দেখুন কবি আপনার জন্য কি এনেছে।
আমাদের গ্রামবাসী আপনার জন্য এই উপহার পাঠিয়েছে। আপনি কেবল আমাদের রাজকুমারী নন, আপনি আমাদের রাজ্য রক্ষক। যতদিন আপনি আছেন আমাদের আর কোনো কালপুরুষের ভয় নেই। এই ভালোবাসাই আমার আসল শক্তি কবি। এলিনা একটি ফুলের উপর আঙুল ছোঁয়ালো, সাথে সাথে রূপালী আলোর একটি ঝিলিক খেলে গেল এবং সাধারণ ফুলটি একটি চকচকে রূপালী পাথরের ফুলে পরিণত হলো, যা কখনো শুকাবে না। আজ থেকে এই রাজ্যের জাদুকরী শক্তিকে আর ভয়ের চোখে দেখা হবে না। এলিনা আজ থেকে কেবল রাজকুমারী নয়, এই রাজ্যের প্রধান সেনাপতি এবং রক্ষক। এলিনা আকাশের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মাথায় সেই জাদুর মুকুটটি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে উঠল, যেন তার নতুন পরিচয়কে স্বাগত জানাচ্ছে। তারপর ধীরে ধীরে তা আবার অদৃশ্য হয়ে গেল।